বিছানার নিচে এক কোণায় জড়ষ্ট হয়ে বসে আছে মায়া, গলা ও গালের ব্যথায় চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ঘোমটার আড়ালে সেই অশ্রু দেখতে পারছে না রুদ্র, দেখতে পেলেও হয়তো তার বিশেষ কিছু যায় আসত না। মায়ের আঘাত করছে, ক্ষত হচ্ছে না রুদ্র। ফর্সা মুখ টকটকে লাল হয়ে আছে, কপাল ও ঘাড়ের নিচে রগ ফুলে আছে। ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের কাছে বসে ঝুঁকে বসে বলল, তাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু এত সহজে তোকে আমি মারব না। এই রুদ্র কায়নাত মির্জার সাথে বেইমানি করা প্রত্যেকটা মানুষকে সে তিলে তিলে কষ্ট দিয়ে মেরেছে। রুদ্রের গম্ভীর গলায় প্রতিটা কথাই অত্যন্ত শীতল ও ভয়ঙ্কর শোনাল। মায়া বুঝতে পারছে না কি হচ্ছে, রুদ্র কি বলছে, কেন বলছে। মায়ের মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। সে অবুঝের মতো তাকিয়ে রইল রুদ্রের দিকে। কি বলছেন আপনি, এসব কেন বলছেন, আর আমি কি করেছি? আমার সাথে এমন অশ্রাব্যিক আচরণ কেন করছেন? মায়া, চুপ পপ। একদম ইনোসেন্ট সাজার নাটক করবি না। ইনোসেন্ট সে যে আমার বাবার ব্রেনওয়াশ করিয়ে আমাকে বিয়ে করতে পেরেছিস। আমার সাথে এই অভিনয় করতে আসলে একবারের গলা কেষ্টে রেয়ে দিতাম। ফকিরের বাচ্চা, কিসের জন্য আমাকে বিয়ে করেছিস? ওহ, টাকা, টাকা, টাকার জন্য, তাই না? এত অপমান মায়ের আর সহ্য হচ্ছে না। সে আর চুপ থাকতে পারল না। সাবধানে কথা বলবেন রুদ্র। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আপনার অপমান সহ্য করছি। আপনি যদি আমাকে এতই অপছন্দ তাহলে বিয়ে করলেন কেন? আমরা তো যাইনি আপনার কাছে আমাকে বু করে ঘরে তুলে আনার জন্য। বরং আপনারা এসেছেন, আপনার বাবা তার বন্ধুকে দেওয়া কথা রাখতে আমাকে তার ঘরের বু করে এনেছে। আপনার আমাকে অপছন্দ থাকলে আপনি আগে বলেননি কেন? এখন এসব কি ধরনের ব্যবহার? এই চুপ চুপ চুপ। তোর সাহস কি করে হয়, তুই আমার সাথে পাল্টাবাজি করছিস? ছলনা করে বাবাকে ম্যানিপুলেট করে আমাকে বিয়ে করেছিস তুই। কি যোগ্যতা আছে তোর আমার বউ হওয়ার? নিজেকে আয়নায় দেখেছিস? আমার কাজের লোক হওয়ার যোগ্যতা ও তোর নেই। রুদ্র সবসময় তার প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করতে ভালোবাসে। গায়ের রং নিয়ে কখনই তার বিশেষ কোনো সমস্যা ছিল না। রুদ্র এতক্ষণ মায়াকে দেখেনি, তবে যতটুকু দেখেছে তাতে মনে হচ্ছে মায়া কালো না হলেও উজ্জ্বল শ্যামলা। আর উজ্জ্বল শ্যামলাকে ও এ যুগের টিপিক্যাল বাঙালি কালোই বলে ধরে। রুদ্র কি কোনোভাবে মায়াকে অসুন্দর বলেছে? রুদ্র তাকে দেখেছে? কই নামুমিন তো বল রুদ্র তাকে দেখেনি। কেমনু কি ভাবেই না রুদ্র জিততে চায়। আপনি কি এখনও আমাকে অসুন্দর বলছেন রুদ্র? আপনি আমাকে দেখেছেন? ওহ ইয়াস, হাউ ফানি। তুই কি নিজেকে বিশ্বসুন্দরী মনে করছিস? তোর গায়ের রং দেখ আর আমার গায়ের রং দেখ। তোর এই কুৎসিত চেহারা দেখার আমার কোনো প্রয়োজন নেই, সবসময় এভাবেই মুখ ঢেকে রাখবি। তোর এই চেহারা যেন আমি কোনোদিন না দেখি। এই কুৎসিত চেহারা যেদিন আমি দেখব সেদিন তা এসিড দিয়ে পুড়িয়ে দিব। মায়ে রাখার কথাটা। তোর মতো ফকিরের বাচ্চা আর চরিত্রহীন নারীকে 2 সেকেন্ডের মধ্যে শুধু আমার জীবন কেন, পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি। কিন্তু আমি তা করব না, বলতো কেন? দেখি বল, বল। ফকিরের বাচ্চা আর চরিত্রহীন কে, এ 3টি শব্দ যেন তীর হয়ে মায়ের বুকে বেঁধে উপর উপর করে বেরিয়ে গেল। মায়া স্তব্ধ হয়ে গেল, মুখ খোলার শক্তিটুকুও যেন সে পাচ্ছে না। রুদ্র আবার বলল, কি হল বলছিস না কেন? জিজ্ঞেস কর আমাকে। ঠিক আছে, আমি নিজেই বলছি। জেনে শুনে যখন এই জাহান্নামে তুই পা রেখেছিলি, তখন তোকে আমি এই জাহান্নাম থেকে বের করব না, তুই নিজেই এখান থেকে বের হবি। তবে বের হওয়ার আগে তোকে জ্বালিয়ে পুড়িয়ে আমি পুরো নিঃশেষ করে দিব। তুই পুড়বি, কিন্তু তোর ধ্বংস কেউ দেখবে না। রুদ্রের এতগুলো কথার মাঝে মায়া একটু শব্দ করল না। সে শুধু স্তব্ধ হয়ে শুনে গেল, রুদ্রফকির রাজার রাজপুত্রের মতো দাঁড়িয়ে সম্মানের স্বামীস মুখে নির্মম বিষবাক্য। পরিশেষে অসহায়ের মতো শুধু একটুক আওড়াল, ঠিক আছে রুদ্র সাহেব, আমার এই কুৎসিত মুখ আপনি না চাইলে কখনো দেখাব না। কথা দিলাম আপনাকে গি। রুদ্রর রাগমিশ্র মুখশ্রীতে কুটিল বাঁকা হাসির দেখা মিলল। শুধু বাবা আছে বলে বেঁচে গেলে মায়া। না হলে আজকে একই বুড়িয়ে দিতাম। রুদ্রকে ঠান্ডানোর কি শান্তি। সমস্যা নেই, খুব তাড়াতাড়ি বাবাকে পাঠিয়ে দিবে সে লন্ডনে ব্যবসার কাজে। তখন এই চরিত্রহীন লোভী নারীকে কে বাঁচাবে? রুদ্রর কুটিল বাঁকা হাসি আরও প্রশস্ত হল। মায়া শক্তিহীন পায়ে বিছানার দিকে এগাচ্ছিল ঘুমানোর জন্য। তার কিছু ভাবতে ইচ্ছা করছে না। এই প্রথম মায়ের তার শ্যামবর্ণ নিয়ে ভীষণ আফসোস হচ্ছে। আফসোস হচ্ছে সে কেন ধনী হল না। সেই সাথে অনার হওয়ার আফসোস তো সে ছোটকাল থেকেই ছিল।
এত আফসোস আর হাহাকারদের মাঝে মায়ের নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। বিছানায় বসার আগেই পুনরায় আঘাতের শিকার হল সে। প্রচণ্ড ধাক্কায় দেয়ালের সাথে আঘাত লেগে কপাল কেটে গেছে মায়ের। রক্ত বের হচ্ছে। রুদ্রর নিংস্কার শুনতে পাচ্ছে, ইউ ব্লো ডাইবেটছিক, এই বিছানায় তোর জায়গা হবে না। সাবধান, আমার কোনো কিছু স্পর্শ করে তুই অপবিত্র করবি না। রুদ্র মায়ের হাত ধরে রুম থেকে করে ব্যালকনিতে ফেলে দিয়ে সাথে সাথেই দরজা লক করে দিল ভিতর থেকে। ব্যালকনি অন্ধকার, ছোটবেলার সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর মায়াকে কখনো একা থাকতে দেয়নি তারা নামুমা। অন্ধকারে অস্বাভাবিক ভয় পায় মায়া। কতক্ষণ ফ্লোরে থম মেরে বসেছিল জানে না মায়া, কপাল থেকে এখনও রক্ত পড়ছে, গলা ব্যথায় ঢোকও গিলা যাচ্ছে না, গাল লাল হয়ে ফুলে উঠেছে, সেই সাথে চিনচিনে ব্যথা। শরীরের এত ব্যথাও হৃদয়ের ব্যথার তুলনায় বেশি মনে হচ্ছে না তার। এত অপমান! বিছানায় সামান্য স্পর্শের কারণে এত বাজে গালি দিল রুদ্র তাকে। অনেকক্ষণ পর হুঁশ হল মায়ের। চারপাশে এত অন্ধকার দেখে ভয় পেয়ে গেল সে। হাত পা অনবরত কাঁপছে মায়ের। মস্তিষ্কে ভয় গ্রাস করে নিল। মায়া দুকরেই কেঁদে উঠল, অনবরত দরজা ধাক্কা দিচ্ছে আর রুদ্রকে ডাকছে, রুদ্র, রুদ্র শুনতে পাচ্ছেন? দরজাটা খুলে দিন, রুদ্র। রুদ্র, আমার ভয় করছে, প্লিজ দরজাটা খুলে দিন। রুদ্র, আমি কখনো অন্ধকারে একাকী থাকিনি। আমি কথা দিচ্ছি আমি আপনার বিছানায় শোব না। আমাকে না হয় মেঝেতে অথবা সোফায় ঘুমাতে দিন। রুদ্র! অনেকক্ষণ ধরে রুদ্রকে ডাকাডাকির পরেও দরজাটা খুলল না সে। রুদ্রর কাছ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জোরে চিৎকার করে কাঁদছে মায়া। অন্ধকার ফোবিয়া, মাথা ও শরীরের যন্ত্রণা আর সয় দিল না মায়াকে। কিছুক্ষণের মধ্যেই সেলসেল হয়ে মেঝেতে পড়ে রইল মায়া। সকালে সূর্যের কড়া রোদ মায়ের চোখে মুখে পড়তেই পিটপিট করে চোখ খুল সে। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, কোথায় আছে সে? প্রথমে কিছু না বুঝলেও ধীরে ধীরে রাতের সব ঘটনা চোখে ভাসতে লাগল। সকাল হয়ে গেছে। কটা বাজে এখন? উফ! মাথা এখনো ঝিমঝিম করছে। মায়া মেঝে থেকে উঠে দাঁড়াল, বেলকনির দরজা ধাক্কা দিতেই খুলে গেল। উহো, নিঃশব্দ লোটা কখন দরজা খুলেছে? রুমে প্রবেশ করার আগেই মায়ার কিছু একটা মনে পড়ল, সে তো কথা দিয়েছিল লোটা, যে মায়ার এই কুৎসিত চেহারা কখনোই রুদ্রের বিরক্তির কারণ হবে না। গতকালের বিয়ের বেনারসি এখনও গায়ে জড়ানো, শাড়ির আঁচল দিয়ে মুখ থেকে রুমে প্রবেশ করল মায়া। না নয়, ঘরে কেউ নেই, লোকটা হয়তো তার কাজে চলে গেছে। মায়া ঘরটাকে ভালো করে দেখল। বিশাল বড় রুম, মায়াদের বাড়ির ৩টে রুম একসাথে করলে হয়তো এই রুমটির সমান হবে, সাথে নামিদামি বিভিন্ন ফার্নিচার, এর মধ্যে অধিকাংশ হয়তো কখনো দেখেনি মায়া। আধুনিকতা ও শৌখিনতার সব ফির্স দিল যেন ঘরটা তৈরি। মায়া বুঝল তার স্বামী নামক লোকটা হয়তো বেশ শৌখিন ও পরিপাটি। মায়া বেশ কিছু ভাবল না আর, ইচ্ছেও করেছে না ভাবতে। লজ থেকে একটা কলাপাতা রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকেও পড়ল সে, গোসল সেরে শাড়ি পরে পুনরায় রুমে আসল। দেখেছে মায়া, কোনোদিনও নিজেকে আয়নায় এভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি মেয়েটা, কিন্তু আজ করছে। রুদ্র ঠিকই বলেছে, আমি আসলেই উনার যোগ্য নই। রুদ্রর পাশে আমাকে কখনোই মানাবে না। আমার মতো কালো, অসুন্দর ও অতিম মেয়েকে কখনোই রুদ্র কায়নাত মির্জার ঘি মতো মানুষের যোগ্য হতে পারে না। না না, আমাকে নানুমার সাথে এ বিষয়ে কথা বলতেই হবে। আমি কখনোই চাই না, আমার জন্য কারো বিরক্তি ও বোঝার কারণ হতে চাই না। দুতলা বিশিষ্ট মির্জা ম্যানশন অর্থাৎ রুদ্রদের বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ও আকর্ষণীয়, ম্যানশন এর ভিতর তার থেকেও বেশি আকর্ষণীয়। রুদ্র মির্জা থাকে উপরের ফ্ল্যাটে। সকাল ৯টা বাজে। মায়া সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল তার শ্বশুর রায়হান মির্জা ডাইনিং টেবিলে বসে আছে। আর রুদ্র মির্জা অনবরত সোফায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। মায়া নিচে নামতেই তার শ্বশুর রায়হান মির্জা বলে উঠল, মায়ামা, তোমার ঘুম ভালোই হয়েছে? এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হয়নি তো মা? এত লেট করে নিচে নামায় মায়া বেশ লজ্জা পেল। শ্বশুর বাড়িতে আজকে তার প্রথম দিন। বাড়ির নতুন বউ হিসেবে তার বিশেষ দায়িত্ব রয়েছে। জি না বাবা, আমার কোনো অসুবিধা হয়নি। রায়হান মির্জা হেসে মায়াকে তার পাশে বসতে বললেন। মায়া বসলে তিনি বললেন, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমরা। আসো মা, সকালের নাস্তার খেয়ে নাও। মায়ার আবারও লজ্জা লাগল এতক্ষণ ওনাদের অপেক্ষা করানোর জন্য। মায়া দুঃখিত বাবা, আপনাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। রায়হান মির্জা, আহা, আমার মেয়ে যতক্ষণ ইচ্ছে করবে ততক্ষণ পর্যন্ত ঘুমাবে। শরী বলে আমার সাথে কোনো ফর্মালিটি করবে না মায়া।
তোমার বিয়ের পরে কিন্তু বাবা রাগ করব। রায়হান মির্জার মায়াকে নিজের মেয়ে বলায় আর এমন আদুরে কথায় মায়া এক মুহূর্তের জন্য তার সকল কষ্ট ভুলে গেল। মায়া তার বাবাকে দেখেনি কক্ষনো, বুঝে হওয়ার আগেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে বন্ধুরে। মায়ার মনে হচ্ছে সে তার বাবাকে ফিরে পেয়েছে নতুন রূপে। এই তো তার বাবা তার সামনে বসে আছে, তাকে স্নেহ করছে। মায়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রায়হান মির্জা হেসে মায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। এত বড় বাড়িতে কতজন সার্ভেন্ট ছাড়া আর কাউকেই দেখতে পেল না মায়া। মায়ের শাশুড়ি নেই। রুদ্র মির্জা, রায়হান মির্জা একমাত্র পুত্র সন্তান। মায়া তার শ্বশুরকে বলল, বাবা আপনারা খেতে বসুন, আমি আপনাদেরকে সার্ভ করছি। তুমি কেন কাজ করবে মায়ামা? কাজ করার জন্য তো সার্ভেন্ট আছে। তুমি বরং বাবার সাথে খেতে বসো। রায়হান মির্জা। রুদ্র এতক্ষণ ল্যাপটপে অফিসের কাজ করছিল। মায়া আর বাবার দিকে তার খেয়াল ছিল না। কাজ সেরে ডাইনিং টেবিলে নজর দিতে মায়াকে তার বাবার পাশে বসে থাকতে দেখল। এতক্ষণের ঠান্ডা মেজাজ সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল তার। ওহ ড্যাড, তাহলে এতক্ষণ এই মেয়েটার জন্য অপেক্ষা করছিল। হোয়াট দ্য হেল ইজ দিস? এই মেয়েটা এখানে কি করছে বাবা? রুদ্র, রুদ্র, তোমার মাথা খারাপ হয়ে গেছে। ও এখানে থাকবে না তো কোথায় যাবে? রায়হান মির্জা, এই ছোটলোকের বাচ্চাটাকে এখানে থেকে যেতে বলো বাবা। আমি ওর সাথে একসাথে বসে খেতে পারব না। রুদ্র, চিৎকার করে লাভ নেই বাবা। এই ফকিরের বাচ্চা, এখানে যাচ্ছিস না কেন এখান থেকে? রুদ্র। ঠাস ঠাস। থাপ্পড়ের শব্দে মির্জা মহল কেঁপে উঠল, সেই সাথে কেঁপে উঠল যেন মায়াও। রুদ্রের করা অপমান সে নীরবে কাঁদছিল এতক্ষণ। তুমি আমায় মারলে বাবা? রুদ্রের কণ্ঠে অবিশ্বাস। সে এখানে বিশ্বাস করতে পারছে না, এই সামান্য মেয়ের জন্য বাবা তার গায়ে হাত তুলেছে। এই থাপ্পড়টা তোমাকে আরও আগে মারা উচিত ছিল রুদ্র। তোমার গায়ে আমি কখনো হাত তুলিনি, তোমাকে কঠোরভাবে শাসন করিনি। আমি ভুল করেছি। আমি ভুল করেছি। তোমাকে আদরে আদরে বাদর করে তুলেছি। তুমি কাকে ছোটলোক, ফকির বলছ? আমার বন্ধুকে? তোমার সাহস কি করে হয় এটা বলার? আর যদি তোমাকে কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করতে দেখি, তাহলে তুমি আমাকে বাবা বলার অধিকার হারাবে। রুদ্র কিছু বলছে না, শুধু শান্ত চোখে বাবার দিকে তাকিয়ে আছে। আর সেই চোখ ইতোমধ্যে রক্ত জমে লাল হয়ে উঠেছে, কপালের নিচে রং ভাসমান। এতক্ষণ রেগে কথাগুলো বললেও রুদ্রর চেহারার দিকে নজর পড়তেই রায়হান মির্জা ভয় পেলেন বেশ। রুদ্রের রাগ সম্পর্কে ধারণা আছে তার, রেগে গেলে রুদ্র যা তা করতে পারে, আর সে রাগের প্রভাব পড়ে আশেপাশের মানুষের উপর। রায়হান মির্জার হঠাৎ করে বুকের ব্যথা শুরু হল, তিনি বুক হাত দিয়ে নিচে বসে পড়লেন। বাবাকে বুকে হাত দিতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল রুদ্র ও মায়া। দুজনেই দৌড়ে এসে রায়হান মির্জাকে ধরলেন। বাবা, 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 কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? বুকে ব্যথা হচ্ছে? বাবা কথা বলো। রুদ্র, বাবা আপনার কি কষ্ট হচ্ছে? কথা বলুন বাবা। মায়া। রায়হান মির্জা বুক চেপে ধরে অনেক কষ্টে বললেন, আমার বুক ব্যথা হচ্ছে রুদ্র। রিল্যাক্স ড্যাড। ডোন্ট ওয়ারি। জাস্ট রিল্যাক্স। এই মেয়ে বাবাকে ধরে রাখো। বাবা তুমি জোরে জোরে শ্বাস নাও। আমি এখনই আসছি। এক পলকে সময় করল বাবা, কথাগুলো বলার পালানোর মতো অস্থির হয়ে ছুটে গেল রুদ্র, সেকেন্ডের মধ্যে আবার ফিরে আসলো হাতে ঔষধ নিয়ে। বাবা এই নাও, তাড়াতাড়ি ঔষধগুলো খেয়ে নাও, প্লিজ বাবা, তাড়াতাড়ি ঔষধ খেয়ে নাও। কিন্তু রায়হান মির্জা মুখে ঔষধ নিলেন না। তুমি আমার কোনো কথা শুনো না রুদ্র, বেঁচে থেকে তোমার এই অবাধ্যতা আমি আর সহ্য করব না, তার চেয়ে বরং মরে যাই আমি, তুমি শান্তি পাও। বাবা প্লিজ এখন বাচ্চামো করো না, আমি শুনব।